আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন লন্ডন থেকে। স্বাগত জানাচ্ছি কাজী হেমায়েতুদ্দিন মিশন। সাম্প্রতিক বাংলাদেশে ঘটে যাওয়া নানা বিষয় নিয়ে আমাদের সঙ্গে আছেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। পাকিস্তানের হুমকির জবাব দিল ভারত। ভারতের রণদীপ জয়সওয়াল কালকে তার জবাবটা দিয়েছে। এখন ঘটনা হচ্ছে পুরো আপনার ইন্ডাস ওয়াটার ট্রিটি নিয়ে গন্ডগোল। সন্ত্রাসবাদ ইস্যুতে ভারত ইন্ডাস ওয়াটার ট্রিটি সাসপেন্ড করে দিয়েছে। এখন পাকিস্তানকে বারবার বলা হয়েছিল যে সন্ত্রাসবাদ কমাতে, ভারতে সন্ত্রাসবাদীদের ঢোকানো এগুলো বন্ধ না করলে আমরা ব্যবস্থা নেব। কি ব্যবস্থা নেব তখন তারা বলেনি ভারত। কিন্তু দেখা গেল মাস আষ্টেক আগে ইন্ডাস ওয়াটার ট্রিটি সাসপেন্ড করা হলো। মানে সিন্ধু নদীর জল পুরো বন্ধ, একদম শুকা হয়ে গেছে পাকিস্তান। এখন জল যদি না থাকে তাহলে একটা রাষ্ট্রের কি অবস্থা হবে? ভারত তো ওপর দিকে, বাংলাদেশ পাকিস্তান নিচের দিকে, জল সর্বদা নিচের দিকেই যাবে। এখন এই অনেক বড় বড় বাঁধ ফাঁদের গল্প টল্প শুনলাম, এখন সেগুলো সব হচ্ছে গিয়ে ঢবের চপ। এখন ভারত কিছুতেই তো ইন্ডাস ওয়াটার ট্রিটি হাজার অ্যাপিল করলেও সেটাকে রিভিউ করছে না। এবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ তিনি যেটা যুদ্ধের হুমকি দিয়েছেন। যুদ্ধের হুমকিতে তিনি যা বলেছেন আনন্দবাজারে সেটা বেরিয়েছে, আমি আপনাদের একটু পড়ে শোনাই। তিনি বলছেন, ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি, পাকিস্তানকে এবার আয়না দেখালো ভারত। আনন্দবাজারে এটা বেরিয়েছে। ইন্ডাস ওয়াটার ট্রিটি ফাঁস হয়ে গেল। ইসলামাবাদের আসল উদ্দেশ্য নয়াদিল্লি থেকে পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফকে আয়না দেখালো বিদেশ মন্ত্রক। এবার বলা হচ্ছে ইন্ডাস ওয়াটার ট্রিটি নিয়ে কি 24 ঘন্টাও কাটলো না ভারতের বিরুদ্ধে পাকিস্তানের হুমকির যোগ্য জবাব দিল ভারত। ফাঁস হয়ে গেল ইসলামাবাদের আসল উদ্দেশ্য। নয়াদিল্লি থেকে পাক প্রতিরক্ষা মন্ত্রীকে খাজা আসিফকে আয়না দেখালো বিদেশ মন্ত্রক। বাকযুদ্ধের সংঘর্ষের সূত্রপাত কি বলছে পাক মন্ত্রী? সম্প্রতি ARY নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, এই মুহূর্তে আমরা বুঝতে পারবো আমাদের জাতীয় নিরাপত্তা, যে মুহূর্তে আমরা বুঝতে পারবো আমাদের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে আর জল আমাদের জাতীয় নিরাপত্তারই অংশ, আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধে যাব। তবে এই বলেই তিনি থেমে থাকেননি পাক প্রতিরক্ষা মন্ত্রী। তিনি আরও বলেন, ভারত যদি দ্রুত জল সরবরাহ বন্ধ বা গতিপথ অন্যদিকে ঘোরানোর চেষ্টা করে তার প্রমাণ পাওয়া যায়, তবে পাকিস্তানের সামনে যুদ্ধ ছাড়া অন্য কোনো পথ থাকবে না। এটা হচ্ছে ওনার বক্তব্য। এবার ভারত কি বলছে? কালকে রণদীপ জয়সওয়াল একটা উইকলি ব্রিফিং একটা করেছেন। এটা স্পেশাল ব্রিফিং, 19 শুক্রবার দিন করে ব্রিফিং করেন। এটা স্পেশাল ব্রিফিং ছিল পাকিস্তানের এই জবাব দেওয়ার জন্য। কি বলছেন রণদীপ জয়সওয়াল? পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের ভারত বিরোধী যুদ্ধ এবং সিন্ধু জলচুক্তি দিয়ে দেওয়া হুমকির বিষয়ে ভারত কঠোর অবস্থান নিয়েছে। এই বিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল নিজেদের ব্যর্থতার আড়াল করতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা থেকে বিশ্বের থেকে দৃষ্টি সরাতে পাকিস্তান এই ধরনের বক্তব্য করে থাকে। ভারত এসব ভিত্তিহীন দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। এছাড়া তিনি পাকিস্তানের অধিকৃত কাশ্মীরে মানে পিওকেতে চলমান বিক্ষোভ এবং পাকিস্তান সরকারের ভুল নীতিগুলোর দিকে বিশ্ববাসী দৃষ্টি আকর্ষণ করে। এই যে ভিডিওটা অনেক লম্বা। এই ভিডিওটা দিলে পরে এখন আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে, পরে ভিডিও আমি আর এর সঙ্গে জুড়লাম না। কিন্তু একটা উত্তপ্ত আবহাওয়া একটা দেখা যাচ্ছে। মানে ভারত কি তাহলে বড় যুদ্ধের দিকে যাচ্ছে?
এই যে আপনার এতগুলো যুদ্ধ জাহাজ জলে নামানো, দুটো সাবমেরিনে আপনার ওভারহেড লাগিয়ে দেওয়া 12টা, উদ্দেশ্য তো একটা আছে। সেই উদ্দেশ্যটা কি সেটা তো সরকার জানে, আর পাকিস্তানের আইএসআই জানে। আমরা সাধারণ মানুষ আমরা জানবই করে। কিন্তু ব্যাপারটা কিন্তু খুব সুষ্ঠুভাবে চলছে না, কোথাও একটা কিন্তু গোলমাল রয়েছে। এই গোলমাল শুরু হয়েছিল কিন্তু ওই 2024 সালে, যখন যখন সন্ত্রাসবাদীরা আক্রমণ করেছিল। তারপর 15 দিন চুপচাপ, তারপর হঠাৎ করে রাত্রিবেলাতে দামাদ্দম লেগে গেল। এবারেও কি সেরকম কিছু হবে আমি জানি না। আমি সরকার না, আমি সরকারের অংশও না, আমি একজন সামান্য খবরদাতা। তা খবরে যেটা বেরিয়েছে আমি সেটাই আপনাদের জানালাম, যে ভারত বোধহয় ভেতরে ভেতরে তৈরি হচ্ছে। কারণ এর আগে আপনারা শুনেছেন এবং আমিও বলেছি 12টা ওভারহেড সাবমেরিনে, 2টো সাবমেরিনে যোগ করা হয়েছে। এছাড়া নিউক্লিয়ার ওয়েপন, যেগুলো যুদ্ধজাহাজ, একটা যুদ্ধজাহাজ তো একা যায় না, তার সঙ্গে অনেক নৌবহর যায় এবং সঙ্গে সাবমেরিন যায়। কোনো যুদ্ধজাহাজ একা মুভ করে না। তো সেগুলো এখন চলছে। এখন ভবিষ্যৎ বলবে যে আমরা কোন দিকে যাচ্ছি। পৃথিবী কি আবার অশান্ত হবে? দক্ষিণ পূর্ব এশিয়ায় যদি আবার একটা এই ধরনের যুদ্ধ যদি তৈরি হয়, যুদ্ধের পরিপ্রেক্ষিত যদি তৈরি হয়, সেখানে কোন কোন দেশ আবার এখানে অংশ নেবে, সেটাও প্রশ্নাতীত ব্যাপার। প্রশ্নাতীত নয়, হতে পারে তার কি, হতে পারে অন্যান্য কোনো দেশ। তবে চীন এখন এর মধ্যে যাবে না। এ প্রসঙ্গে বলি, চীনের পররাষ্ট্রমন্ত্রী তিনি ভারতে এসে পৌঁছেছেন, সবার সঙ্গে কথাবার্তা হচ্ছে। চীনের আপডেটটা আমি সন্ধ্যের ভিডিওতে দেব। এইটুকু মানে মানে ভারত পাকিস্তানের সম্পর্কের ব্যাপারটা শুধু আপনাদেরকে বললাম, যে ঘটনাটা এই দিকে যাচ্ছে, উত্তাপ বাড়ছে, যে কোনো দিন যে কোনো কিছু হয়তো ঘটে যেতে পারে। আমি গ্যারান্টি দিচ্ছি না যে হবেই, কিন্তু ঘটে যেতে পারে। তাহলে সেক্ষেত্রে আমাদের সবাইকে খুব সাবধানে থাকতে হবে এবং ঘটনার প্রতি নজর রাখতে হবে। যদি এই দক্ষিণ পূর্ব এশিয়া যদি অশান্ত হয়, তাহলে কিন্তু প্রত্যেকটা দেশ তার এতে গিয়ে পড়বে, মানে কবলে পড়বে। সেখানে আছে দুর্ভিক্ষ, থাকবে জল সংকট, থাকবে তীব্র খাদ্য সংকট। একই তো হরমুজ প্রণালী নিয়ে একটা গন্ডগোল চলছে। তার উপরে যদি এই যুদ্ধ আবার শুরু হয়, ওদিকে একটা যুদ্ধ চলছে ইউক্রেন আর রাশিয়া, আর একটা যুদ্ধ চলছে ইসরায়েল এবং ইউক্রেন আর রাশিয়া, ইসরায়েলের সঙ্গে ইরানের। এখন যে চুক্তি হয়েছে সেই চুক্তি তো ইরান মানেনি। ফলে এখনো পর্যন্ত দক্ষিণ লেবাননে এখনো পর্যন্ত বোমা মেরে যাচ্ছে। কারণ শেষ পর্যন্ত কি হবে, ট্রাম্প নিশ্চয়ই একটা কোনো ব্যবস্থা করবেন। তিনি যখন বলেছেন, তিনি একটা ব্যবস্থা তো করবেন প্রেসিডেন্ট হিসেবে, সেটুকু আশা তো রাখি। এখন দেখা যাক ভবিষ্যতে যা হবে, আমরা তাই নিয়ে আলোচনা করব। আপাতত এখানেই। বাংলাদেশের ফুটবল সমর্থকদের বেশিরভাগ হয় আর্জেন্টিনা, না হয় ব্রাজিলের সমর্থক। একথা বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের অজানা নয়। সেই বাংলাদেশিদের কাছে তিনি ঘটা করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে মন্ত্রীর সাথে বৈঠক করে মার্কিন ফুটবল দলের জন্য সমর্থন চাইলেন। বিষয়টা ধান ভানতে শিবের গীতের মতো হলেও কূটনৈতিক ভাষায় একে বলা হয় এলিফ্যান্ট ইন দ্য রুম, মানে যে ইস্যু নিয়ে কথা বলা সেই ইস্যুটি প্রকাশে না এনে অন্য কিছুকে সামনে নিয়ে আসা। শুধু মার্কিন রাষ্ট্রদূত নয়, একদিনে যুক্তরাজ্য ও জাপানের রাষ্ট্রদূত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে বৈঠক করেছেন। বৈঠকগুলো হয়েছে সাপ্তাহিক ছুটির দিন শনিবারে। তার চেয়ে বড় নজর দেওয়ার বিষয় হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়া ও চীন যাওয়ার ঠিক
একদিন আগে কূটনীতিকদের এই সিরিজ বৈঠকগুলো হলো। সাপ্তাহিক ছুটির দিনে এমন সিরিজ বৈঠক নিয়ে কূটনৈতিক ও রাজনৈতিক মহলে বেশ কৌতূহল এবং আলোচনার জন্ম দিয়েছে। এমন আকস্মিক বৈঠকের পর বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বিশ্বকাপ ফুটবল কূটনীতির যে বাণী দিয়েছেন তাতে কৌতূহল আরো বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর প্রশ্ন, শনিবার সাপ্তাহিক ছুটির দিনে বাংলাদেশে নিযুক্ত শক্তিধর দেশগুলোর কূটনীতিকদের এমন বৈঠক কি আকস্মিক, নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরকে ঘিরে, নাকি এমন কিছু সূত্র ধরে এই বৈঠকগুলো হয়েছে যেগুলো ঘটছে বাংলাদেশের বাইরে? একটি সূত্র বলছে তারেক রহমানের চীন সফরকে ঘিরে ন্যাটোর দেশগুলোর আপত্তি আছে। অন্য একটি কূটনৈতিক সূত্র বলছে ফ্রান্সে মোদি ট্রাম্পের বৈঠকের পরদিনই দিল্লিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দূত সার্জিও গোরের সাথে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর একটি বৈঠক হয়েছে। মোদি জামানায় অমিত শাহের সাথে বিদেশি কোনো কূটনীতিকের এমন বৈঠক একেবারে দুর্লভ ঘটনা। আর ওই বৈঠকের মূল আলোচ্য সূচি ছিল দক্ষিণ এশিয়াতে সন্ত্রাসবাদ। আবার মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এখন দিল্লিতে আছেন। তার ঠিক একদিন আগে এনটিভিকে দেয়া সাক্ষাৎকারে ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত অভিযোগ করেছেন পাকিস্তান ও বাংলাদেশে হামাস কাজ করছে। ফলে চীন সফর নিয়ে ন্যাটোর আপত্তি, নাকি দক্ষিণ এশিয়াতে সন্ত্রাসবাদ নিয়ে ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মাথা ব্যথা, কোনটি নিয়ে বিদেশি কূটনীতিকরা বেশ দৌড়ঝাঁপ শুরু করেছেন, সেই আলোচনা চলছে কূটনৈতিক ও রাজনৈতিক পাড়ায়। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 17 ফেব্রুয়ারি ক্ষমতা নেওয়ার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কোন দেশে প্রথম বিদেশ সফরে যাচ্ছেন তা নিয়ে সংবাদ মাধ্যমে অনেক খবর প্রকাশিত হয়েছে, নানা মহলে হয়েছে নানান আলোচনা। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান প্রথম বিদেশ সফর করেছিলেন ভারতে। তখন ধারণা করা হয়েছিল তারেক রহমান হয়তো ভারতেই যাবেন। এরপর বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে আঞ্চলিক দুই শক্তিধর দেশ ভারত ও চীনকে পাশ কাটাতে মধ্যপ্রাচ্যের কোনো দেশ, এমনকি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ হিসেবে ভুটানেও যেতে পারেন। শেষ পর্যন্ত তারেক রহমান তার প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন। সেখান থেকে তিনি যাবেন চীনে। 20 জুন পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার বিকেলে কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। এরপর সোমবার বিকেলে তিনি চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং এর আমন্ত্রণে চীন সফরে যাবেন। তবে এই সফরের মূল আলোচনার কেন্দ্র হলো চীন। বাংলাদেশ ও চীনের মধ্যে 13টি সমঝোতা স্মারক বা এমওইউ, 2টি চুক্তি, একটি অ্যাকশন প্ল্যান, একটি প্রোটোকল সহ মোট 15 থেকে 17টি দ্বিপক্ষীয় চুক্তি সই হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। পররাষ্ট্র সচিব দাবি করেছেন এই সফরকে বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আঞ্চলিক সংযোগ বৃদ্ধি করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। আগামী 25 জুন তারেক রহমান চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এছাড়া 26 জুন তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করবেন। বাংলাদেশের রাজনীতিতে যুক্তরাষ্ট্র, ভারত ও চীনের প্রভাব নিয়ে বেশ আলোচনা আছে। বলা যায় এসব আলোচনা একেবারেই ওপেন সিক্রেট। তারেক রহমান চীন সফরে যাচ্ছেন, তাহলে ভারত সফরে কবে যাবেন, এমন প্রশ্ন সাংবাদিকরা করেছিলেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে। তিনি জানিয়েছেন অনুকূল পরিবেশের পাশাপাশি প্রয়োজন হলে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই মন্তব্যের পর প্রশ্ন উঠেছে, বাংলাদেশ সরকার কি মনে করছে এই মুহূর্তে তারেক রহমানের ভারত সফরের যাওয়ার মতো অনুকূল পরিবেশ নেই? নির্বাচনে জেতার পর থেকে তারেক রহমানের সরকারের সাথে ভারত সরকারের বেশ ভালো সম্পর্ক দেখা গিয়েছিল। সীমান্তে পুশিন উত্তেজনা এবং সবশেষ তারেক রহমানের আরেক উপদেষ্টা জাহিদুর রহমানের দিল্লি বিমানবন্দর থেকে ফেরত আসার ঘটনার পর থেকে সেই সম্পর্ক কি ধীরে ধীরে ইনুস আমলের মতো হয়ে যাচ্ছে কিনা, সেই আলোচনাও হচ্ছে এখন। তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির আরো বলেছেন, বাংলাদেশ এখন থেকে বিদেশ সফরের সিদ্ধান্ত নিজস্বভাবে নেবে। কোন দেশ কখন সফর করা হবে তা সম্পূর্ণভাবে জাতীয় স্বার্থ, দ্বিপাক্ষিক
প্রয়োজনের উপর নির্ভর করবে। তিনি বলেছেন, কোন দেশে যাবেন তা নির্ধারণ করবেন যখনই তারা মনে করবেন সংশ্লিষ্ট দেশে দ্বিপাক্ষিক বোঝাপড়ার ভিত্তিতে যাওয়া প্রয়োজন। তাহলে কি এই মুহূর্তে দ্বিপাক্ষিক বোঝাপড়া ভারতের চেয়ে চীনের সাথে বেশি দরকার বলে তারেক রহমানের সরকার মনে করছে? পররাষ্ট্র মন্ত্রণালয়ের এমন বক্তব্যের আগে 20 জুন ঢাকায় পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে সকালে একের পর এক কূটনীতিকরা আসতে থাকেন। প্রথমে আসেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। এরপর একে একে জাপান ও যুক্তরাজ্যের রাষ্ট্রদূত বৈঠক করেন। অনেকের ধারণা ছিল তারেক রহমানের চীন সফর উপলক্ষে বিশেষ কোনো বার্তা দিতে এশিয়া ও পশ্চিমা শক্তিধর দেশগুলোর রাষ্ট্রদূতরা মন্ত্রণালয়ে গিয়েছিলেন। বৈঠক শেষে বের হওয়ার পর সাংবাদিকরা ব্রেন্ট ক্রিস্টেনসেনের কাছে বৈঠকের আলোচনা সম্পর্কে জানতে চান, কিন্তু মার্কিন রাষ্ট্রদূত একেবারে কূটনৈতিক জবাব দিয়েছেন। ফিফা বিশ্বকাপে শুক্রবার রাতে অনুষ্ঠিত ম্যাচে অস্ট্রেলিয়াকে 2-0 গোলে হারিয়ে দ্বিতীয় পর্ব নিশ্চিত করে যুক্তরাষ্ট্র। বিশ্বকাপে পরপর 2 খেলায় যুক্তরাষ্ট্রের জয় 1930 সালে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপের পর এটি প্রথম। খলিলুর রহমানের সঙ্গে বৈঠকের পর এ জয়ের প্রসঙ্গ ধরে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, একটা খুব গুরুত্বপূর্ণ কারণে তিনি মন্ত্রণালয়ে গিয়েছেন। শুক্রবার রাতে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দারুণ একটা জয় পেয়েছে যুক্তরাষ্ট্র এবং পরবর্তী পর্বে উঠেছে। সুতরাং তিনি পররাষ্ট্রমন্ত্রী ও সব বাংলাদেশিকে উৎসাহিত করতে এসেছেন যাতে সামনের দিনে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে সমর্থন করেন। সমর্থন চাওয়ার পর ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, দীর্ঘ মেয়াদে যুক্তরাষ্ট্রের উপর বাজি ধরলে আপনাকে হয়তো পস্তাতে হবে না। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন ব্রেন্টের এই কথার মধ্যে একটা কিন্তু লুকিয়ে আছে, কারণ তার এই বৈঠক তারেক রহমানের চীন সফরের একদিন আগে। তাহলে কি চীনের উপর বাজি না ধরে যুক্তরাষ্ট্রের উপর আস্থা রাখার বার্তায় দিলেন মার্কিন রাষ্ট্রদূত? তবে একাধিক কূটনৈতিক সূত্র থেকে মিলছে ভিন্ন তথ্য। এই সূত্রগুলো বলছে, গত কয়েকদিনে বাংলাদেশের বাইরে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেগুলোর বার্তা বাংলাদেশ সরকারকে পৌঁছে দিতে গিয়েছিলেন মার্কিন রাষ্ট্রদূত। বাণিজ্য চুক্তি নিয়ে দর কষাকষির পর ট্রাম্পের লাগামহীন কথাবার্তা, সবশেষ মধ্যপ্রাচ্যে 3 ভারতীয় নাবিক মার্কিন হামলায় নিহত হওয়াকে কেন্দ্র করে ভারত ও যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্কে বেশ টান লেগেছিল। এমন পরিস্থিতিতে প্রায় 16 মাস পর ফ্রান্সের G7 সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে স্বভাবসুলভ ভঙ্গিতে ট্রাম্প নরেন্দ্র মোদীর প্রশংসা করেন, ভারত সফরের প্রতিশ্রুতি দেন। এই বৈঠকের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে সাম্প্রতিক শীতল সম্পর্কের বড় করার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এমন ইঙ্গিত দেওয়া হয়েছে বিবিসির এক প্রতিবেদনে। সেই বৈঠকের পরদিনই দিল্লিতে রেয়ার একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকটি হয়েছে ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত সার্জিও গোরের সাথে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট এবং এনটিভির খবরে এই বৈঠকটিকে রেয়ার বা দুর্লভ বৈঠক বলা হচ্ছে, কারণ ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিদেশি কোনো দূত বা ডেলিগেটসদের সাথে বৈঠক করেন না। দুটো সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, খুব দরকার না পড়লে অমিত শাহ বিদেশি দূতদের সাথে বৈঠক করেন না। সার্জিও গোর এতদিন দিল্লিতে থাকলেও তার সাথে অমিত শাহর বৈঠক হয়নি, কিন্তু ট্রাম্প মোদি বৈঠকের পরদিনই কেন সে বৈঠক হলো এমন প্রশ্ন উঠেছে। আবার কোনো ধরনের সারা শব্দ ছাড়াই দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এই বৈঠকের একদিন আগে দিল্লিতে গিয়েছেন। বিষয়টি নিয়ে পল কাপুর নিজে টুইট করলেও তার এই সফরের বৈঠকগুলো হচ্ছে গোপনে। সার্জিও গোর এবং অমিত শাহ দুজনের টুইটে বলা হয়েছে, বৈঠকের 1 নম্বর আলোচ্য ইস্যু হলো আঞ্চলিক সন্ত্রাসবাদ দমন। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, বিষয়টি গুরুতর ও জটিল হওয়ায় অমিত শাহ এমন রেয়ার বৈঠক করেছেন। তার ঠিক একদিন আগেই ভারতীয় সংবাদ মাধ্যম এনটিভিকে দেওয়া সাক্ষাৎকারে ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রিওভেন আজার অভিযোগ করেছেন, পাকিস্তান ও বাংলাদেশে হামাসপন্থী কার্যকলাপ চলছে। ওই সাক্ষাৎকারে আজার দাবি করেছেন তারা এই সংক্রান্ত নথিপত্র ভারত সরকারকে দিয়েছেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে, বিশ্ব কূটনীতিতে ইসরায়েল ও আমেরিকা হরিহর আত্মা। আবার গোর হচ্ছে ট্রাম্পের কাছের বন্ধু। গোর এবং অমিত শাহর বার্তাতে উঠে আসছে আঞ্চলিক সন্ত্রাসবাদ নিয়ে, যেটি ইসরায়েলের নতুন কনসার্ন। ইসরায়েলের রাষ্ট্রদূতের অভিযোগের পর ট্রাম্প মোদি এবং গোর শাহের বৈঠক এই আঞ্চলিক সন্ত্রাসবাদ ইস্যুটিকে ব্যাপক মাত্রায় আলোচনা নিয়ে আসছে।
কূটনৈতিক সূত্রগুলো বলছে মার্কিন রাষ্ট্রদূতের মাধ্যমে এই ইস্যুতে হয়তো এরই মধ্যে বাংলাদেশ সরকারকে বার্তা দেওয়া হয়েছে। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন চীন মার্কিন দ্বন্দ্বের কথা সবাই জানে, আর তারেক রহমান চীন সফরে যাচ্ছেন সেটিও আগে থেকে জানা। তাই তার সফরে ঠিক একদিন আগে, তাও আবার ছুটির দিনে, 3 দেশের রাষ্ট্রদূত শুধু চীন সফরের বিষয়ে কথা বলার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছোটার কথা নয়। এখানে এমন কোনো ইস্যু আছে যেগুলোকে আড়াল করার জন্য মার্কিন ফুটবল দলকে সমর্থন করার কথা বলা হচ্ছে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী।